দীর্ঘশ্বাস ফেলল আমিনার মা। পায়রা বিপরীতে জিজ্ঞেস করলো, তাহলে আপনার স্বামী? জামাই আমার মা ভক্ত আছিল। মা যা কইব তাই ঠিক। আমার বাপে যৌতুক দিতে না পারায় শাশুড়ি আমারে পছন্দ করতো না। মাইয়া মরার পর মিথ্যা অপবাদ দিয়া তাড়াইয়া দেয় আমারে। আমি চইলা আসি। এইটা আমার বাপের বাড়ির এলাকা। বাপের বাড়ির অবস্থাও ভালা না। তারাই দুই বেলা ঠিক মতন খাইতে পারে না। সেখানে আমার দায়িত্ব কেমনে নিব? শেষে নাজু চাচাই এই বাড়িতে আশ্রয় দেয় আমারে। এখানে থাকি, কাম করি, খাই দাই। বাড়ির সবাই আমারে নিজগ মানুষ মনে করে। আর আমি সবার কাছে আমেনার মায়ের পরিচয়ে আছি। আপনার কষ্টের কথা মনে করিয়ে দিলাম। আমি বুঝতে পারিনি এমন কিছু যে আপনার জীবনে ঘটে গেছে। না ভাবি, কষ্টের কি আছে? পুরান্য কথা মনে পড়লে এমনিই চোখ দিয়া পানি বাইরই। এখন নিচে চলেন। ঘোমটা টেনে আমিনার মায়ের সঙ্গে নিচে নামলো পায়রা। অন্দরমহলে বেশ কয়েকজন মহিলা বসে আছেন। মাহবুবা বেগম পানদানি নিয়ে তাদের সঙ্গে হেসে হেসে গল্প করছেন। কিছুক্ষণ পর পর পান বানিয়ে দিচ্ছেন তাদের। পায়রাকে দেখতে এগিয়ে এলেন তিনি। হাত ধরে টেনে নিয়ে বসালেন সোফায় নিজের পাশে। সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নতুন বউকে। মাহবুবা সবার সঙ্গে পায়রার পরিচয় করিয়ে দিতে লাগলেন। ইসম তারা খাতুন দূরে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি পায়রার দিকে। উনি ঠিক ভেবে পাচ্ছেন না ছেলে ওনার এই মেয়ের মধ্যে কি এমন দেখলো যার কারণে এত পাগলামি। সৌমির থেকে এই মেয়েটা মোটেও অধিক সুন্দর নয়। ত্বক ফর্সা হলেও চেহারার গড়ন অত আহামরি নয়। তাহলে কেন সৌমিকে ছেড়ে এই মেয়েকে বিয়ে করলো ইফাত? পুরুষ মানুষ হচ্ছে রূপের পাগল। তাহলে ইফাতের ক্ষেত্রে কেন ব্যতিক্রম ঘটলো? কোনো প্রশ্নেরই উত্তর মেলাতে পারেন না ইসম তারা। যৌবনকালে এই রূপ দিয়ে স্বামীকে উনি সতীনের থেকে যতটা সম্ভব দূরে রেখেছেন, জায়গা করে নিয়েছেন স্বামীর ভরসা এবং বিশ্বাসের স্থানে। তাহলে ইফাত কেন এমন হলো? মাহবুবা বেগমের মুখের গড়ন মোটামুটি ভালো হলেও তিনি হচ্ছেন শ্যামবর্ণের। এই একটা দিক দিয়ে ইসম তারার থেকে পিছিয়ে তিনি। সবেদা বানু মুখ বাঁকিয়ে বলে উঠলেন, এই মাইয়াতে চেয়ারম্যানের মাইয়া বেশি সুন্দর আসছিল। চুপসে যায় পায়রা। উনি যে তাকে অপমান করলেন ঠিক বুঝতে পারে পায়রা। ইসম তারা এগিয়ে আসেন, কথার ছুতো একটা পেয়েছেন। ননদের সাথে তাল মিলিয়ে বললেন, একেবারে ঠিক কইছেন আপা। তাও যে এই মাইয়ারে ক্যান ঘরে তুললো আমার পোলায় কে জানে। বিয়ে করলাম আমি, সংসারও করবো আমি, বাচ্চা কাচ্চা হইলে বাপ ডাকবো আমারে। অথচ যত চিন্তা সব আপনাদের। এত চিন্তা করলে তো মাথায় চুলগুলো পাইকে যাব। তখন কি করবেন? তখন দেখতে একেবারে 90 বছরের বুড়ির মতন লাগবে। কথাটা বলতে বলতে পায়রার পাশে এসে বসলো ইফাত। তার কথায় উপস্থিত সকলে হা হয়ে গেছে। ইসম তারাও অবাক হলেন ছেলের কথায়। ছেলেটা তো ভারী নির্লজ্জ, গুরুজনদের সামনে এসব কি বলে। সবেদা বানু চোখ মুখ কুঁচকে নিলেন, বললেন, দেখছো নিপুলার কথাবার্তা? আমাগোর সময় এসব আসিল না। বইয়ের হইয়া মা ফুপুগোর সামনে এমন কইরা কেউ কথা কয় নাই বললা দুই বেলা শাশুড়ির হাতে ছ্যাঁচা খেতেন। আর দুদিন পর পর বাড়ির উঠানে বিচার বসতো। তখন আমার দাদামশাইকে গিয়ে আপনার সংসার বাঁচাতে হতো। ফুঁসে উঠলেন সবেদা বানু। এসব গোপন তথ্য এই ছেলে জানলো কিভাবে? রাগান্বিত দৃষ্টিতে আশেপাশে চোখ বলিয়ে অন্দরমহল হতে উঠে চলে গেলেন তিনি। মাহবুবা বেগম মনে মনে হাসছেন। আজ ইফাতের প্রতি তিনি সন্তুষ্ট। নিজের ছেলেও আজ পর্যন্ত এদেরকে এইভাবে মুখের উপরে জবাব দিয়ে অপমান করতে পারেনি, অথচ সৎ ছেলে তা করে দেখিয়েছে। মাহবুবা মনে মনে সিদ্ধান্ত নিলেন আজ ইফাতের সব পছন্দের খাবার উনি নিজ হাতে রান্না করবেন, যাতে খেয়ে দিয়ে ছেলেটার মাথায় আরেকটু বুদ্ধি বাড়ে, সবাইকে আরেকটু টাইট দিতে পারে। ইসম তারা নীরবে স্থান ত্যাগ করলেন। ছেলে এখন ঠোঁট কাটা স্বভাবের হয়ে গেছে। কখন আবার ওনাকেই না কিছু বলে দেয় কে জানে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। নিয়ম অনুযায়ী আজ বউ ভাতের আয়োজন করলেন নেওয়াজ মির্জা। অনুষ্ঠানের কোনো ত্রুটি রাখলেন না। বউ ভাতের জন্য কোহেলি সহ কয়েকজন মেয়ে মিলে সাজিয়ে দিল পায়রাকে। বসানো হলো সিংহাসনের মতো বড় আসনে। বিয়ে বাড়ির মতো আজকেও অনেক লোকজন উপস্থিত হয়েছে। কারো মুখ পায়রার কাছে পরিচিত, আবার কারোরটা একদম অপরিচিত। অশান্ত দৃষ্টিটা বারবার এদিক ওদিক নড়ে চড়ে কাউকে খুঁজছে। মনের ভেতরটা ছটফট করছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে ললাটে। ইফাত স্ত্রীর পাশে এসে বসলো। তার ডান হাতের উপরে নিজের বাম হাতটা রাখলো। বলল, বাবা মা কি খুঁজছো? মনে হয় না আজ আর আসবে ওনারা। আসার হলে তো এতক্ষণে চলে আসতো।
মন খারাপ করে পুতুলের ন্যায় বসে রইল পায়রা। তার মানে বাবা তার উপরে বেজার হয়ে আছেন। কিন্তু কেন? পায়রা তো কোনো অপরাধ করেনি। তাহলে বউ ভাতের অনুষ্ঠান শেষ হতেই ঘরে চলে আসে পায়রা। নিয়ম অনুযায়ী আজ তাদের ফয়সাল ইসলামের বাড়ি যাওয়ার কথা, কিন্তু পায়রার পরিবারের কেউ না আসায় তা আর হলো না। যার দরুন ইসম তারা ক্ষেপে আছেন, ঘরে বসে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে কপাল চাপড়াচ্ছেন। এ কি বউ, দৌড়ে কেন? কাছে আসো, খুলে বসো, একটু আদর করি। পায়রা মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে আকাশ দেখছিল। হুট করে কর্ণকুহুরে এমন একটি কথা পৌঁছাতে পেছন ফিরে তাকায়। ইফাতের অধরে হাসি, হাসিটা দেখতে কপলে রক্তিম আভা ফুটে ওঠে পায়রার। দৃষ্টি সরিয়ে নেয়। স্ত্রীর নির্লিপ্ত ভঙ্গি দেখে ইফাত শাসানো সুরে বলল, সুন্দর করে ডাকলাম, আসবে না তো? তুমি না আসলে এবার আমি আসবো তোমার কাছে। আমি আসলে তোমার জন্য কিন্তু মোটেও ভালো হবে না তা। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে এগিয়ে এলো পায়রা, বসে পড়ল ইফাতের পাশে। ইফাত ভ্রু কুঁচকে শুধালো, বিছানা বসার জন্য কি রেখেছে তোমায়? এ কথার কোনো উত্তর দিল না পায়রা। নিম্নস্বরে বলল, আমি বাড়িতে যাব, বাবা মায়ের সঙ্গে দেখা করব। ওরা কেন আমার উপরে রেগে আছে? একা একা গেলে সবাই যদি বকা দেয়, আপনি নিয়ে যাবেন আমায়? ইফাতের সোজা সাপটা জবাব। না। চমকায় পায়রা, মাথা তুলে স্বামীর পানে তাকায়। ইফাত গালে হাত দিয়ে স্ত্রীর মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ করল, বলল, মায়ের কাছ থেকে শেখোনি কিভাবে স্বামীকে সম্মান করতে হয়? আপনাকে অসম্মান করলাম কখন? আবার মুখে মুখে তর্ক। স্বামীকে আপনি আপনি বলে সম্বোধন করছো, এটা কি অসম্মান করা নয়? আপনি ডাক্তার সম্মানে ডাক। আপনার মায়েরাও তো আপনার বাবাকে আপনি বলে সম্বোধন করে। চুপসে যায় ইফাত, নিম্নস্বরে বলল, থাক তাহলে, আমার আর এমন সম্মানের দরকার নেই। তুমি বরং আমাকে তুমি বলে সম্বোধন করে অসম্মান করো। মুচকি হাসলো পায়রা, বলল, পারবো না। তাহলে বসে থাকো ঘরে, কোথাও নিয়ে যাবো না, আর যেতে দেবো না। এমন কেন করছেন? কেমন করছে? তুমি শুধু বলো ইফাত আমি বাবার বাড়ি যেতে চাই, আমাকে নিয়ে যাবে, তাহলে তো মিটে যায় সব। থম মেরে চুপচাপ বসে থাকে পায়রা। ইফাত তাকিয়ে আছে স্ত্রীর দিকে, তার হাবভাব বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ পর হঠাৎ করে মিহিস্বরে বলে ওঠে পায়রা, আমাকে বাবা বাড়ি নিয়ে যাবে? কথাটা একদম বুকে গিয়ে আঘাত করে ইফাতের। বলিষ্ঠ হাত দিয়ে চেপে ধরে নিচের বুকে, কিন্তু প্রকাশ করে না অনুভূতি। গম্ভীর কণ্ঠে বলল, হয়নি, নাম ধরে বলতে হবে। ইফাত, আমি বাবা বাড়ি যাব। মুচকি হাসলো ইফাত, টেনে টেনে বলল, আহ, কি সুন্দর বাক্য। নতমস্তকে বসে আছে পায়রা, লজ্জায় মুখ উঠাতে পারছে না। সামান্য একটা কারণে কেন যে এত লজ্জা লাগছে ভেবে পাচ্ছে না পায়রা। অস্বস্তি হচ্ছে খুব। ইফাত উঠে দাঁড়ালো, বলল, চট জলদি তৈরি হয় না। পায়রা ভ্রু কুচকে প্রশ্ন করল, কেন? এই তো বাবার বাড়ি যেতে চাইলে, এখন কেন কেন করছে কেন? পায়রার অথরে হাসি ফুটে ওঠে। বসা থেকে উঠে তৈরি হতে চলে যায়। স্ত্রীকে নিয়ে নিচে নামতে ইসম তারা ছেলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বউ লইয়া কই যাস? ঘুরতে। ইফাতের সোজাসাপটা উত্তর। মায়ের উদ্দেশ্যে কথাটা বলে পায়রাকে নিয়ে বের হলো ইফাত। মির্জা বাড়ি থেকে ফয়সাল ইসলামের বাড়ির দূরত্ব 7 থেকে 8 মিনিট। হাঁটতে হাঁটতে ইফাত মুচকি হেসে বলল, কি কপাল আমার, হেঁটে হেঁটে শ্বশুরবাড়ি যাওয়া যায়। গাড়ি ভাড়াটা বেঁচে গেছে একদম। পায়রা এবারও নীরব। যত সামনে এগোচ্ছে ততই তার ভয় যেন বৃদ্ধি পাচ্ছে। বাবা যদি বকে, মা যদি সেদিনের মতো থাপ্পড় মারে, তখন কি করবে? লজ্জায় পড়তে হবে ইফাতের সামনে। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে এসে পৌঁছে গেল দুজনে। পা থেমে গেল পায়রার। ইফাত প্রশ্ন করল, থামলে কেন? ভেতরে চলো। অসহায় দৃষ্টিতে তাকায় পায়রা। ইফাত তার হাত শক্ত করে ধরে বলল, ভয় নেই, আমি আছি তো, ভেতরে চলো। দুজনে ভেতরে প্রবেশ করল। ফয়সাল ইসলাম স্কুল থেকে এসে সবে সোফায় বসেছেন। তখনই ভেতরে প্রবেশ করলো পায়রা এবং ইফাত। তাদের দেখে অবাক হন তিনি। ইফাত স্ত্রীকে নিয়ে বসে পড়ল সোফায়, সালাম দিল। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। বাঁকা দৃষ্টিতে তাকান ফয়সাল ইসলাম। উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে? আপনার দায়িত্ব নাই থাকতে পারে, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আমার উপরে আপনার যত রাগ আছে তা নয় আমি মানলাম, কিন্তু আপনি আপনার মেয়ের উপর রেগে আছেন কেন বলেন তো? ওর দোষ কোথায় এখানে? যা করার আমি করেছি। এদিকে কোনো অপরাধ না করে বউটা আমার মন খারাপ করে বসেছিল।
থতমত খেয়ে গেলেন ফয়সাল ইসলাম। পূর্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। পায়রা নত মস্তকে বসে আছে, অন্তঃস্থলে বয়ে যাচ্ছে ঝড়। কারো কথার শব্দ শুনে ভেতরে থেকে বেরিয়ে এলেন শিখা বেগম। মেয়েকে দেখে অধরে হাসি ফুটে উঠল উনার। বিয়ে বাড়ি হতে ফেরার পর থেকে অনেক চিন্তিত ছিলেন তিনি। মেয়ের পাশে এসে বসলেন, জড়িয়ে ধরে বললেন, মা কেমন আছিস মা? তোর চিন্তায় তোর রাতে আমার ঘুমই হয়নি। এত স্বাভাবিক আচরণে ভরকে গেল পায়রা। এতক্ষণ সে মায়ের ভয়েই ছিল, মা যদি রাগারাগি করে, অথচ তার উল্টো ঘটনা ঘটছে। মায়ের স্পর্শ পেতে আহ্লাদী হয়ে উঠল পায়রা, ফুপিয়ে কেঁদে দিল। মেয়ের কান্না দেখে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন শিখা। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদছিস কেন মা আমার? কাঁদে না, আয় ভিতরে চল। এবার ওনার দৃষ্টি গেল ইফাতের পানে। মৃদু হেসে তার উদ্দেশ্যে বললেন, তুমিও ভেতরে এসো। ইফাত ওনার প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, না থাক, আমি এর ভিতরে যাব না। ও বরং আজ থাকুক এখানে, মন ভালো হোক, কাল সকালে এসে না হয় নিয়ে যাব। ঘাড় ঘুরিয়ে ইফাতের মুখের দিকে তাকালো পায়রা। ইফাত মুচকি হেসে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। ফয়সাল ইসলাম নীরবে বসে আছেন, আর চোখে একবার বাবার দিকে তাকিয়ে মায়ের সঙ্গে ভেতরে চলে গেল পায়রা। নিজ বাড়িতে নওয়াজ মির্জাকে দেখতেই চোখে মুখে আধার নেমে আসে তোফায়েলের। প্রশ্ন করে, না আমার বাড়ি এলে কেন তুমি? আমার উপরে রাগ করে আসো তাই না? তোমার পোলাই যে কাম করছে তাতে কি তোমার লগে হাইসে কথা কমু ভাবছো? এটা আমার দোষ কি? তুমিই কও। তোমার সামনে তো আমি ওরে জোর করলাম, শাসন করলাম। পরে তো ঠিকই মাইনা নিলাম, এইদিকে অপমানিত হইলাম আমরা। মাইয়া না নিলে পোলাটারে হারাইতে হইতো। এখন কি পোলা পানের লাইগা আমাগো সম্পর্ক তুমি নষ্ট করবা? সম্পর্ক নষ্ট করমুন কেন? আমাগো সম্পর্ক অনেক আগের, তখন আমাগো পোলা পাইন লেদা ছিল। তো কি ভাবলা ওই মাস্টারের লগে সম্পর্ক ঠিক কইরা ফেলবা? মির্জা বিস্তর হাসলেন, বললেন, সম্পর্ক ঠিকঠাক করা নিমু এত সহজ? এই মাইয়ার লাইগা মাস্টার আমার অপমান কইরা বাড়ির তো তারাই দিছিল, জমির ঝামেলা থানা পর্যন্ত পৌঁছাইছে। কি করবা ভাবছো? আমার আর কিছুই করতে হইব না। মাইয়া যখন মির্জা বাড়িতে দিছে, জমিও দিতে হইব। খালি হাতে কি কেউ মাইয়া দেয় নাকি? আমি না হয় শুধু জমিটাই চাইলাম। তোফায়েল হেসে বললেন, তোমার মাথা ভর্তি শুধু শয়তানি বুদ্ধি। সব যখন চুপচাপ মাইন্না নিছিলা, তখনই বুঝছিলাম তোমার কোনো মতলব আছে। মতলব ছাড়া নেওয়াজ মির্জা কিছু করে না, তা তো তুমি জানোই। কথাটা বলে শব্দ করে হেসে দিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরতেই ইফাতকে চেপে ধরলেন ইসম তারা। সন্দেহজনক দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে প্রশ্ন করলেন, তোর বউ কই? রাইখা আসছে। রাইখা আইসস মানে? কই রাইখা আইসস? বাপের বাড়ি। কেন? শুনলাম আপনার নাকি আমার বউ পছন্দ হয় নাই, তাই রাইখা আসছে। যারা আবার আমার পছন্দ না, তারে আমারও পছন্দ না, তাই রাইখা আসছে। এবার একটু হাসেন তো দেখি। ছেলের কথাটা কর্ণপাত হতে চোখজোড়া বড় আকার ধারণ করল ওনার। সদর দরজার কাছে গিয়ে আশেপাশে উকি ঝুঁকি মারলেন। না, পায়রাকে কোথাও দেখা যাচ্ছে না। তাহলে সত্যি ইফাত তার বউকে বাপের বাড়ি ফেরত দিয়ে এসেছে? চোখ চিকচিক করে উঠল ইসম তারার। উৎসাহিত কণ্ঠে বললেন, সত্যি ইফাত, তুই আমার লাগিয়া ওই মাইয়ারে রাইখা আইসস? হ্যাঁ আম্মা। ছেলের কপালে চুমু খেলেন ইসম তারা। খুশিতে তিনি আত্মহারা হয়ে গেলেন। বিড়বিড় করে কি যেন বলতে বলতে স্থান ত্যাগ করলেন। ইফাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিজের ঘরে যেতে লাগলো। পায়রাকে যে তার মা ভালো করে চেনে এমনটাও না। তাহলে হঠাৎ এমন অপছন্দ হওয়ার কারণ কি বুঝে আসে না ইফাতের। শিখা বেগম স্বামীর পাশে এসে বসলেন, বললেন, একদম মেয়েটার সঙ্গে রাগ করে থাকবে না। তুমি যা সিদ্ধান্ত নিয়েছিলে ও চুপচাপ সব মেনে নিয়েছিল। বিয়ে বাড়িতে তো ও যেতেই চায়নি, তুমি জোর করে নিয়ে গেছিলে মেয়েকে। যা হওয়ার হয়ে গেছে, এটাই ওর ভাগ্যে ছিল, তাই মেনে নাও সবটা। ফয়সাল ইসলাম নীরবে স্ত্রীর কথা শুনলেন, কিন্তু প্রত্যুত্তর করলেন না। স্বামীর নীরবতা দেখে উঠে ভেতরে চলে গেলেন শিখা। চুলায় রান্না বসিয়ে এসেছেন। পায়রা বসে আছে নিজ কক্ষে।
মোবাইল এত দিন ঘরে সাইলেন্ট করা অবস্থায় বিছানায় পড়েছিল, অথচ সেদিন পায়রা জানতই না কি হতে চলেছে তার সঙ্গে। মোবাইল হাতে নিতেই দেখতে পেল বান্ধবীদের কত শত মেসেজগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলল পায়রা। মোবাইল চার্জে বসিয়ে পুনরায় এসে বিছানায় বসলো। ভালো লাগছে না কিছু, তাই লম্বা হয়ে শুয়ে পড়ল বিছানায়। সকাল হতে শ্বশুর বাড়িতে উপস্থিত হয়েছে ইফাত। আসার আগে স্ত্রীকে ফোন করে জানিয়ে দিয়েছে তৈরি হয়ে থাকতে। স্বামীর কথা মতো তৈরি হয়ে বসে আছে পায়রা, অপেক্ষা করছে স্বামীর জন্য। ইচ্ছে করছে না নিজের পরিচিত বাড়ি এবং মানুষদের ছেড়ে যেতে, কিন্তু যেতে তো হবেই। ইফাত চলে এসেছে এতক্ষণে, বসে আছে সোফায়। শিখা বেগম ইফাতের উদ্দেশ্যে বললেন, নাস্তা বানিয়েছি, নাস্তা করে নাও, তারপর না হয় যাওয়া যাবে। ইফাত প্রত্যুত্তরে মৃদু হাসল, উত্তরে বলল, আমি বাড়ি থেকে নাস্তা করে এসেছি। মুখখানা মলিন হয়ে গেল শিখা বেগমের। মেয়ে জামাই নিয়ে কত আশা ছিল ওনার, নিজে বসে আপ্যায়ন করবেন তাকে, অথচ এমন একভাবে বিয়ে হলো যে আপ্যায়নের কোনো উপায়ও নেই। পায়রা ঘর থেকে বের হলো, শিখা বেগমের থেকে বিদায় নিল। পায়রাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে ইফাত রওনা দিতে যাবে, তখনই পেছন থেকে ফয়সাল ইসলামের গম্ভীর কণ্ঠের ঢাক এলো। দাঁড়াও। দুজনে পেছন ফিরে তাকালো। ভ্রুযুগল কুঁচকে নিল ইফাত। ফয়সাল ইসলাম একটা বড় কাপড় রাখার ব্যাগ নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালেন। ইফাতের দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে বললেন, আমার মেয়েকে যখন আমার থেকে কেড়ে নিয়েছো, বিয়ে করেছো, তাই আশা করছি সঠিকভাবে দায়িত্বগুলো পালন করবে। মেয়েটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, ভেবেছিলাম অনেক লেখাপড়া করাবো ওকে, কিন্তু তা তো আর পারলাম না, বিয়ে হয়ে গেল। বাকি সব দায়িত্ব তোমার। সংসারে জাতাকলে পড়ে যাতে ওর লেখাপড়া বন্ধ না হয়, এদিকটা খেয়াল রেখো। ইফাত ওনাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না, এখন থেকে ওর সব দায়িত্বই আমার, লেখাপড়ার দায়িত্ব। ব্যাগে ওর কলেজ ইউনিফর্ম এবং সব বই খাতা রয়েছে, সামনে পরীক্ষা, সে খেয়াল রেখো। ইফাত মাথা নাড়ালো। পায়রার চোখ জোড়া ভিজে এসেছে, জোরপূর্বক আটকে রেখেছে নিজের কান্না। তাদের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল দুজনে। সকালের খাওয়া দাওয়া শেষে 2-1 ঘন্টা বিশ্রাম নেন ইসমতারা আর মাহবুবা। ইসমতারার বিশ্রাম বলতে অন্দরমহলে বসে গল্প গুজব করা। আশেপাশের বাড়ির মহিলারা সময় পেলেই চলে আসে মির্জা বাড়িতে, মূলত গল্প করতে। ইসমতারা আবার ভালো আসর জমাতে পারেন। খুঁচিয়ে খুঁচিয়ে সবার থেকে এলাকার সকল খবর আদায় করে নেন। অন্তর্মহলে ছেলে এবং ছেলের বউকে প্রবেশ করতে দেখে চমকান তিনি। তৎক্ষণাৎ সবাইকে বিদায় দিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকালেন। প্রশ্ন করলেন, তুই না কইছিলি এই মাইয়ারে একেবারে থুই আইসস, তাইলে সকাল সকাল এই বাড়িতে কি করে? কিন্তু কিছু বুঝতে না পেরে মাথা তুলে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে স্বামীর পানে তাকায় পায়রা। ইফাত মুচকি হেসে মায়ের উদ্দেশ্যে বলল, রেখে এসেছিলাম, কিন্তু কাল সারা রাত বউকে খুব মনে পড়ছিল, তাই ভোরের আলো ফুটতেই শ্বশুরবাড়ি থেকে তুলে এনেছে। কথাটা বলে পায়রার হাত ধরে ঘরে চলে গেল ইফাত। এসম তারা ধপাস করে সোফায় বসে পড়লেন, মাথায় হাত দিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, আমার ফোলাডারে কালা জাদু করছে ওই মাইয়ায়, নাইলে 2 দিনেই একটা ফোলা বউ পাগল কেমনে হইয়া যায়। আমিনার মা দৌড়ে এলো রান্নাঘর থেকে, পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, চাচি পানি খান, মাথা ঠান্ডা করেন। মাথা কেমনে ঠান্ডা হইব আমেনার মা, আমার পোলার জীবনটা তো শেষ হইয়া যাওয়ার পথে। মাহবুবা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন, বিরক্তি মাখা কণ্ঠে বললেন, আহা, তুই এত চিল্লাচিল্লি করতাছিস কেরে? পোলার বউ তো আমারও আছে, কই আমি তো কোনোদিন এমন করি নাই। ঝগড়াইটা স্বভাবটা কমা একটু। তেতে উঠলেন ইসম তারা, উঠে দাঁড়ালেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমার পোলার কপাল তো আর পুরে নাই, গর্ভবতী যৌতুক লইয়া বউ আনছে। বউ তোমার কথায় উঠে আর বসে, তাইলে তুমি কেন চিল্লাইবা? হো, যৌতুক আনতে পারস নাই বইলা তোর এত রাগ? তা তোর বাপেও তো তোরে যৌতুক দিয়া বিয়া দিতে পারে নাই। তোর বাপের সেই সামর্থ্য ছিল না। 1 বেলা খাইতে পারলে 2 বেলা না খাইয়া থাকতে হইতো। সেই মির্জা বাড়ির বউ হইয়া আইসুস, লগে লগে ভাব বাইরে গেছে। কই তরে তো আমরা কখনোই খোটা দেই নাই। চক্ষু চড়ক গাছ হয়ে গেল ইসম তারার। পাশে তাকিয়ে দেখলেন আমিনার মা হাসছে। দূরে দাঁড়িয়ে কহিলি মান সম্মান সব শেষ ওনার। চিৎকার দিয়ে বলে উঠলেন, একদম আমার বাপের বাড়ি তুইলা কথা কইবা না। উচিত কথা কইলেই তোর গায়ে লাগে। ফকিনীর মায়ের ভাব দেখলে গা পিত্তি জ্বইলা যায়।
রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ইসম তারার। কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। মনে মনে সিদ্ধান্ত নিলেন আজ স্বামী এলে নালিশ করবেন তার নিকট। মির্জা বাড়ির অন্দরমহলে উপস্থিত হয়েছে সকলে। বিচার বসেছে সেখানে। আজ বিচারের বিচারপতি নওয়াজ মির্জা, মাহবুবা বেগম এবং ইসমতারা খাতুন দুজনে দাঁড়িয়ে আছেন স্বামীর ঠিক সম্মুখে। দুজনকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নওয়াজ মির্জা বলে উঠলেন, তোমরা আমারে আর শান্তি দিলা না। বয়স তো কম হইল না দুজনের, এখনো যদি চুলাচুরি করো তাহলে লোকজন কইব কি? ইসমতারা তেজ নিয়ে বললেন, আমি কি ঝগড়া করি নাকি? আপনার বড় বই তো আমার বাপের বাড়ি লইয়া খোটা দিছে। সব দোষ এই মহিলার, সারাক্ষণ আমার পিছনে লাইগা থাকে। ওনার মুখ থেকে এক প্রকার কথা ছিনিয়ে নিয়ে মাহবুবা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, খোটা কখন দিলাম? ভালা মিশা কথা কইতে পারস না? তোর পোলাই যৌতুক পায় নাই বইলেই তুই আফসোস করতেছিলি, তাই তো? আমি কইলাম যৌতুক তো তোর বাপেও দেয় নাই, আর তুই কিনা লগে লগে বিচার দিয়ে দিলি। নওয়াজ মির্জা উঠে দাঁড়ালেন, গম্ভীর কণ্ঠে বললেন, এখানে এইসব আবার ঝগড়া শুরু করে দিলা? যাও, আমি আর বিচারই করতাম না। এরপর যদি শুনি দুইটাই আবার ঝগড়া লাগছো, তাহলে দুইটারেই বাপের বাড়ি পাঠায় দিব। এখন যাও, সামনে থেকে দুপুরে রান্নার আয়োজন করো গিয়া।